আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় হলো গুণোত্তর ধারা। আমরা গত ক্লাসে সমান্তর ধারা অর্থাৎ 13.1 আলোচনা করেছিলাম। আজকে তোমাদের জন্য আমরা 13.2 আলোচনা করব। আমরা শুরুতে জেনেছিলাম এক ধারা হলো দুই প্রকার, একটি সমান্তর ধারা, একটি গুণোত্তর ধারা। তাই সমান্তর ধারার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি আমরা সলভ করতে চেষ্টা করেছি। তা আজকে তোমাদের জন্য আলোচনা করব গুণোত্তর ধারা। তা শুরুতে আমি গুণোত্তর ধারা কাকে বলে, গুণোত্তর ধারা চিনার উপায় কি, আমরা এটা আলোচনা করব। দেখো, গুণোত্তর ধারা প্রথম পদ যদি 2 হয়, দ্বিতীয় পদ যদি 4 হয়, তৃতীয় পদ যদি 8 হয়, তাহলে এইভাবে যদি ডট 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 সামনের দিকে অগ্রসর হয়, তাহলে কি দেখো পাশাপাশি দুইটা পদের অনুপাত। দেখো প্রথম অনুপাত, আমরা যদি প্রথম অনুপাত হিসাব করি তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত? 4, আর প্রথম পদ হলো 2, ভাগ করলে 2 পাওয়া যায়। এটা প্রথম অনুপাত। দ্বিতীয় অনুপাত হলো তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। তৃতীয় পদ 8, দ্বিতীয় পদ 4, ভাগ করলে 2 হয়। এখানে আরেকটা পদ যদি দশম পদ 16 মান থাকে যার, দেখো তৃতীয় অনুপাত, তার তৃতীয় অনুপাত হলো চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ। তাহলে চতুর্থ পদ হলো 16 আর তৃতীয় পদ হলো 8। তাহলে এই যে উপরে যে ধারা, এই ধারার ভিতরে দেখা যাচ্ছে যে প্রতিটি অনুপাতের মান সমান। তাহলে এই ধারাটাকে আমরা গুণোত্তর ধারা বলবো। এটা হলো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারার যে প্রত্যেকটা পাশাপাশি দুইটা পদের অনুপাত সবসময়ের জন্য সমান হয়। তাহলে এখানে দেখো অনুপাত, প্রথম অনুপাত 2, দ্বিতীয় অনুপাত 2, তৃতীয় অনুপাত 2। এই কারণে এটা একটা গুণোত্তর ধারা হয়েছে। আর এই যে 2, এটাকে আমরা সাধারণ অনুপাত বলবো, যাকে আমরা আর দ্বারা সূচিত করি। তাহলে আমরা গুণোত্তর ধারার একটু দেখো, এবার আরো কিছু এক্সাম্পল দিব গুণোত্তর ধারার। দেখো, আমরা যদি আরো একটা ধারা লিখি যে প্রথম পদ 3, দ্বিতীয় পদ হলো 6, তৃতীয় পদ হলো 12, তৃতীয় পদ হলো 24। এভাবে দেখো কি অবস্থা হয়। এখানে যদি আমরা 6কে 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 2 হয়। 12কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল 12 হয়। 24কে 12 দিয়ে ভাগ করলে ভাগফল 2 হয়। এটাও একটি গুণোত্তর ধারা। আমরা আরো একটা গুণোত্তর ধারা লিখব। যদি প্রথম পদ 4 হয়, আর দ্বিতীয় পদ যদি 12 হয়, তৃতীয় পদ যদি 36 হয়, এইভাবে যদি চলতে থাকে, দেখো 12কে যদি 4 দিয়ে ভাগ করি ভাগফল 3 পাবো। 36কে 12 দিয়ে ভাগ করলে ভাগফল 3 পাবো। তাহলে এটাও একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার পাশাপাশি দুটা পদের ভাগফল কি হয়? সমান হয়। এবার আমরা গুণোত্তর ধারার সূত্রটা লিখতে চেষ্টা করব। প্রথম পদ a, পরের পদ a, প্রথম পদ a, পরের পদ a r, তারপরের পদ a r স্কয়ার, তারপরের পদ a r কিউব, আফটার ডট 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 a r টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এখানে পাশাপাশি দুটো পদের ভাগফল কত? এ আর কে যখন এ দিয়ে ভাগ করব ভাগফল আর পাবো। এ আর স্কয়ারকে যখন এ আর দিয়ে ভাগ করব ভাগফল আর পাবো। এ আর কিউবকে যখন এ আর স্কয়ার দিয়ে ভাগ করব ভাগফল আর পাবো।
এটা একটি গুণোত্তর ধারা। আর এই গুণোত্তর ধারার ভাগফল সবসময় যেন সমান হয়, পাশাপাশি দুইটা পদের ভাগফল। আর এই ভাগফলকে সাধারণ অনুপাত বলা হয়। দেখো এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার আমরা তিনটা সূত্র জানবো। আমরা গুণোত্তর ধারার তিনটা সূত্রের ভিতরে একটা সূত্র হলো n-তম পদ। n-তম পদের সূত্র হলো a into r to the power n-1। এটা হলো n-তম পদের সূত্র গুণোত্তর ধারার। যদি x-তম পদ হয় তাহলে কি হবে? x-তম পদ হবে a r x to the power r to the power x-1। আর যদি p-তম পদ হয়, p-তম পদ হবে a into r p power p-1। যদি আমাকে 15তম পদ বলে, 15তম পদ, তা 15তম পদ হলো a r পাওয়ার 15-1। তাহলে এখান থেকে জানলাম আমরা এটা হলো n-তম পদের সূত্র। এটা আমাদের কাজে লাগবে। গুণোত্তর ধারার যে কোনো পদ বের করার জন্য আমার এই সূত্রটা আমার কাজে লাগবে। তাহলে আমরা আরো এই গুণোত্তর ধারার তম পদ বের করার সূত্র আমরা বুঝলাম। এই গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করার যখন প্রয়োজন হবে, তখন এই গুণোত্তর ধারার সমষ্টির দুইটা সূত্র আছে। গুণোত্তর ধারার সমষ্টি নির্ভর করে আর এর উপরে, সাধারণ পদের উপরে। আমাদের খেয়াল রাখতে হবে বিষয়টা যে আর এর মান কত। আর এর মান যদি 1-এর চেয়ে বেশি হয় একরকম সূত্র হবে, আর এর মান 1-এর চেয়ে ছোট হলে একরকম সূত্র হবে, আর আর এর মান যদি 1 হয় তাহলে অন্যরকম কথাবার্তা হবে। তা আর এর মান যখন 1-এর চেয়ে বড় হয় তাহলে গুণোত্তর ধারার সমষ্টি সূত্র হবে একটি, আর আর এর মান 1-এর চেয়ে ছোট হলে গুণোত্তর ধারার সূত্র হবে অন্য একটি। আর আর এর মান যদি 1 হয় তাহলে এই গুণোত্তর ধারার সমষ্টি থাকবে না। এই জন্য আমাদের খেয়াল করার বিষয়। আমরা যদি কোনো পরীক্ষায় ধারা দেওয়া থাকে, তোমরা একটু খেয়াল করো, পরীক্ষায় যদি কোনো ধারা দেওয়া থাকে প্রথমেই তোমরা আর এর মান বের করে নেওয়া। যদি দেখো আর এর মান 1 পাওয়া গেল তাহলে এই গুণোত্তর ধারার কোনো সমষ্টি থাকবে না। এই জন্য আমাদের আর এর মান 1-এর চেয়ে যখন বড় হয়ে যাবে, আর ইজ গ্রেটার দেন 1 তখন একরকম সূত্র, আর ইজ লেস দেন 1 তখন অন্যরকম সূত্র। আমরা দুইটা সূত্র জানবো। গুণোত্তর ধারার দুইটা সূত্র, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুণোত্তর ধারার দুইটা সূত্র আমাদের জেনে রাখতে হবে। আর এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে সমষ্টি কি হবে? আর এর মান 1-এর চেয়ে বড়, তখন গুণোত্তর ধারার সমষ্টির সূত্র যদি এস ধরো তখন a ইন্টু r টু দি পাওয়ার n-1 নিচে r-1। এখানে a হলো প্রথম পদ, আর r হলো সাধারণ অনুপাত, আর n হলো পদ সংখ্যা। এই তিনটা, এই সূত্রটা হবে কখন? আর এর মান 1-এর চেয়ে যখন r ইজ গ্রেটার দেন 1, আর r ইজ লেস দেন 1 যখন হবে, আর যখন 1-এর চেয়ে ছোট হবে তখন সমষ্টির সূত্র কি হবে? তখন সমষ্টির সূত্র হবে a ইন্টু 1-r হোল টু দি পাওয়ার n নিচে 1-r। এই দুইটা হলো গুণোত্তর ধারার সমষ্টির সূত্র। আমরা গুণোত্তর ধারার সমষ্টির সূত্র জানলাম। এবার আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো আমরা একটি গুণোত্তর ধারা লিখব এবং তার সমষ্টি বের করব। দেখো যদি 3 তারপরে 6 থাকে, তারপর 12 থাকে, তারপরে 24 থাকে, আর ডট 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 দেওয়া থাকে, এত ধারার প্রথম 5টি পদের সমষ্টি নির্ণয় করো। 5টি পদের সমষ্টি নির্ণয় করো। এই ধারাটার 5টি পদের সমষ্টি নির্ণয় করো। যদি এভাবে ধারা দেওয়া থাকে, আমাদের এই ধারার প্রথম পদ কত? 3, প্রথম পদ 3, আর সাধারণ অনুপাত আর এর মান 6/3 সমান কত হয়? 2, অথবা 12/6 2 হবে, অথবা 24/12 2 হবে। এখন দেখো আর এর মান কত হয়েছে? 2 হয়েছে।
আর এর মান 2 মানে কি অনেক চেয়ে বড় না ছোট? অনেক চেয়ে বড়। আর এর মান 2 হওয়া মানে কি অনেক চেয়ে বড় 2। আর অনেক চেয়ে বড় হলে সমষ্টির সূত্র কি প্রথমটা হবে, তখন সমষ্টি লিখব। সমষ্টির সূত্র s সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 নিচে r মাইনাস 1। দেখো সমষ্টির সূত্র আমরা এর মান কত? এর মান হলো 3, এর মান 3। তারপরে আর এর মান কত? আর এর মান 2। তারপরে n এর মান কত? n এর মান হলো পদ সংখ্যা দেওয়া আছে কয়টা? 5টি পদ দেওয়া আছে 5 মাইনাস 1 আর নিচে কত 2 মাইনাস 1, তাহলে কত হয় 3। আর 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। তোমরা হিসাব করে দেখতে পারো 2 টু দি পাওয়ার 5, এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখবা হলো 32 হয়। তা 32 মাইনাস 1 নিচে 1, আর এখানে কত হয় দেখো 31 গুণ 3, তাহলে 93 হয়। কত হয়? 93 হয়। দেখো আমরাও 93 হবে এটার সমষ্টিটা। আমরা যদি এখানে লিখে দিতে পারি তাও ভালো হয়। 3 আর এখানে কত হয় 31 নিচে 1, আর যদি এটাকে গুণ দেই তাহলে কত হবার পরে দেখো এখানে 93 হবে। তাহলে আমরা এই সমষ্টি, এই ধারার সমষ্টি আমরা বুঝতে পারলাম। এটা যদি গুণোত্তর ধারাভুক্ত হয়, প্রথম পদ ও হাফ, দ্বিতীয় পদ 1/4 মানে 4 ভাগের 1 ভাগ, তৃতীয় পদ 8 ভাগের 1 ভাগ, এই ধারাটা যদি গুণোত্তর ভুক্ত হয় তাহলে ধারার প্রথম 6টা পদের সমষ্টি নির্ণয় করো। তো এখানে প্রথম পদ দেওয়া আছে a সমান হাফ দেওয়া আছে প্রথম পদ, আর এখানে সাধারণ অনুপাত r সমান কত দেওয়া আছে? দ্বিতীয় পদ উপরে লিখো 1/4 আর প্রথম পদ হাফ লিখো, কাটাকাটি করলে এখানে হাফ হবে। আর n এর মান দেওয়া আছে কত? n এর মান দেওয়া আছে 6। তবে এটা কাটাকাটি করে দেখতে পারি, এখানে হাফ আর নিচের হাফ উল্টে যাবে 1/4 গুণ 2 হাফ হয়। তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা গুণোত্তর ধারা, ওরা প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে। তো এই ধারার সমষ্টি নির্ণয় করতে হবে। এখানে আর এর মান কি? হাফ মানে অনেক চেয়ে ছোট, তাহলে সেকেন্ড সূত্র যাবে অনেক চেয়ে ছোট। সেকেন্ড সূত্র সমষ্টি, সেকেন্ড সূত্রটা কত? a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n নিচে 1 মাইনাস r, সমষ্টির সূত্র। এখানে এর মান কত? এর মান হলো হাফ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1, আর r এর মান হলো হাফ, আর n এর মান হলো 6, হ্যাঁ, আর নিচে 1 মাইনাস হাফ। এখানে কি অবস্থা দাঁড়ায় দেখো, হাফ আর এখানে 1, এখানে পাওয়ার 1কে যদি 6 বার 6টা 1 গুণ দাও তাহলে 1ই হবে। আর নিচে 2 এর পাওয়ার যদি 6 দাও তুমি, 2 এর পাওয়ার 6, তাহলে 64 হবে, 64 হবে। আর নিচে লসাগু করলে 2 মাইনাস 1। এখানে দেখো উপরে হলো হাফ, আর তুমি ভিতরের অংশ যদি লসাগু করো 64 মাইনাস 1, 64 মাইনাস 1, আর নিচে হাফ হয়। তা দেখো আমরা যদি এখান থেকে কিছুটা মুছে দেই তাহলে লিখতে আমাদের জন্য সহজ হবে। তাহলে কি হয় এখানে দেখো, এখানে দেখো এই যে উপরে কিন্তু একটা হাফ, নিচেও একটা হাফ, এই হাফ আর হাফ কিন্তু মাপ হয়ে যায়, কাটাকাটি করলে হাফ আর হাফ মাপ। দেখো তাহলে কি উপরে কি 63/64, নিচে একটা 1, নিচে একটা 1, তাহলে কি নিচে 1 দিয়ে ভাগ করলে কিছুই হবে না, ওটাই থাকবে। তাহলে আমার সমষ্টির সূত্র হলো এটার 63/64। তাহলে এই ধারার সমষ্টির সূত্র আমরা পেলাম। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে একটি গাণিতিক সমস্যা আছে, আর গাণিতিক সমস্যাটা হলো 24 + x + y + 3। এই ধারাটা গুণোত্তর শ্রেণীভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করতে হবে।
এই ধারাটার এই যে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। প্রথম পদ আর চতুর্থ পদ দেওয়া আছে, 2 নাম্বার সেকেন্ড পদ আর থার্ড পদ দেওয়া নেই। আমরা প্রথম পদ আর থার্ড পদ বের করব। এই ধারার আমরা এখান থেকে জানি এর মান হলো 24, আমরা জানি দেওয়া আছে, কিন্তু আর এর মান আমরা জানি না। আর এর মান আমরা বের করব। আর এর মান, আর এর সূত্র কি, আমরা আর এর সূত্র জানি। আমরা থার্ড পদের সাহায্যে, চতুর্থ পদের সাহায্যে আমরা আর এর মান বের করব। চতুর্থ পদ কত? চতুর্থ পদ সূত্র কি? এ আর 4 - 1, এটার মান 3 দেওয়া আছে। চতুর্থ পদের সূত্র হবে এ আর পাওয়ার 4 - 1, চতুর্থ পদ। চতুর্থ পদের সূত্র এটা, এর মান 24, আর এ কিউব হলো আর সমান 3, আর এখানে আর কিউব রেখে দিলাম 3/24, আর এখানে আর কিউব সমান 1/8 হয়। আর আমি যদি ঘনমূল করি, এখানে আর কিউব লিখলাম, এখানে হাফ দিয়ে কিউব দিলাম, তাহলে এখানে আর এর মান কত আসবে? আর এর মান আসবে 1/3। দেখো আর এর মান 1/3 আমরা পেয়ে গেলাম। এখানে চতুর্থ পদের সূত্রের সাহায্যে আমরা আর এর মান বের করছি। আর চতুর্থ পদের সূত্র এ আর পাওয়ার 4 - 1, আর চতুর্থ পদের মান দেওয়া আছে 3। আর এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা আর এর মান বের করেছি। দেখো আর এর মান আমাদের বের করা হয়ে গেছে। আর এর মান আমরা 1/3 পেয়েছি। এখন আমার সেকেন্ড পদ, দ্বিতীয় পদ যেটা, দ্বিতীয় পদটা এখানে এক্স দেওয়া আছে, আর দ্বিতীয় পদের সূত্র হলো এ আর 2 - 1 পাওয়ার 2 - 1। দ্বিতীয় পদের সূত্র এ ইন্টু আর টু দি পাওয়ার 2 - 1, দ্বিতীয় পদের সূত্র। এখন এর মান 24, আর এর মান হলো কত? 1/3, আর 2 থেকে 1 গেলে 1 থাকবে। কারোর উপরে 1 পাওয়ার থাকা আর না থাকাও একই কথা। তাহলে কি হইল? 8। তাহলে আমার এক্স এর মান কত পেলাম? 8। এবার আমরা ওয়াই এর মান বের করব। ওয়াই হলো থার্ড পদ, ফার্স্ট সেকেন্ড থার্ড, ওয়াই হলো থার্ড পদ। আমরা থার্ড পদের মান বের করব। দেখো তৃতীয় পদ, তৃতীয় পদ ওয়াই দেওয়া আছে, আর তৃতীয় পদের সূত্র হলো এ আর পাওয়ার 3 - 1। এখানে আর এর মান 24, আর এর মান 1/3, আর এখানে 2 থেকে 3 থেকে 1 গেলে 2 থাকে। 24 1/9, তাহলে কি 24, আমরা যদি কাটাকাটি করি তাহলে 3 দিয়ে কাটলে 8 হয়, 3 দিয়ে কাটলে 3 হয়, 8/3। তাহলে আমরা ওয়াইয়ের মান 8/3 পাইলাম। এটাই এই গাণিতিক সমস্যার ভিতরে আমাদের এক্স ওয়াইয়ের মান বের করতে বলছে, আমরা এক্স ওয়াইয়ের মান পেয়ে গেলাম। দেখো এই যে একটা গাণিতিক সমস্যা, যেখানে প্রথম পদ মান দেওয়া নাই, দ্বিতীয় পদের মান দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া নাই, চতুর্থ পদ দেওয়া নাই। আগের যে গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করেছিলাম, ওই গাণিতিক সমস্যার প্রথম পদ দেওয়া ছিল, মাঝখানে 2টা পদ আননোন ছিল। এখানে এই প্রথম পদ আননোন, দ্বিতীয় পদ নোন, থার্ড পদ আননোন, চতুর্থ পদ নোন। আমরা জানা মানের সাহায্যে অজানা মান নির্ণয় করব। এটার সিস্টেম এরকমই যে জানা মানের সাহায্যে অজানা মান নির্ণয় করব। যে জানে তার কাছ থেকে যে জানে না জেনে নিতে হয়। তোমরা সবাই জানো, একজনে জানে আরেকজনে জানে না, একজনে চিনে আরেকজনে চিনে না। যে চিনে তার কাছ থেকে যে চিনে না চিনে নিতে হয় কোনো একটা স্থান বা অন্য কোনো কিছু। তো এখানে দেখো আমরা প্রথম পদ জানি না, আমরা দ্বিতীয় পদ জানি। আমি দ্বিতীয় পদের সাহায্যে, দেখো গুণোত্তর দ্বারা দ্বিতীয় পদের সূত্র কি? দ্বিতীয় পদের সূত্র হলো এ আর পাওয়ার 2 - 1, তার মান 15 দেওয়া আছে। এটা দ্বিতীয় পদ। তাহলে এখানে কি হবে? আর পাওয়ার 1 সমান কত? 15। এখান থেকে এ আর সমান কত? 15। এটা আমরা 1 নং সমীকরণ দিব। তারপরে কোন পদ দেওয়া আছে? চতুর্থ পদ দেওয়া আছে। চতুর্থ পদের সূত্র কি? চতুর্থ পদের সূত্র হলো এ আর 4 - 1 সমান 135 দেওয়া আছে।
এখান থেকে আমরা লিখব এ আর কিউব সমান 135। এখানে যদি এ আর ইন্টু আর স্কোয়ার লিখি তাহলে 135 লিখলাম। একটু খেয়াল করো সবাই, এ আর এর মান কত? 15। 15 আর স্কোয়ার সমান 135, আর আর স্কোয়ার সমান 135কে যদি আমরা 15 দিয়ে ভাগ দেই তাহলে উত্তর কত কি পাওয়া যায়? দেখো, আমরা 135 ভাগ হলো 15, আমরা 9 পেলাম। আমরা 9 পেলাম। আর আর সমান √9, তার মানে 3। আমরা আর এর মান আমরা পেয়ে গেলাম। দেখো, এর মান আমাদের নাই, কিন্তু আর এর মান আমাদের আছে। এখন আমরা এর মান জানব। আর এর মান আমরা 3 পেয়েছি। আমরা এর মান এখন পর্যন্ত পাইনি, আমরা এর মান বের করব। এর মান বের করার জন্য আমাদের 1 নং সমীকরণটা কাজে লাগবে। 1 নং সমীকরণে দেখো, 1 নং সমীকরণে কি আছে? এ আর সমান কত আছে? 15, এ আর এর মান। তখন আমরা এখানে যদি আমরা বসিয়ে দেই আর এর এ আর এর মান 3 বসিয়ে দেই, তাহলে কি হবে? এ সমান 15 ভাগ 3 সমান 5। আমরা এর মানও 5 পেয়ে গেলাম। দেখো, আমরা এর মান জানি, আর এর মান জানি। এ আর জানি, এ তার মানে হলো প্রথম পদ। এটা হলো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর প্রথম পদ হলো এ সমান 5। প্রথম পদ এ সমান 5, কিন্তু এখানে এক্স মানে কি? এক্স হলো প্রথম পদ। এক্স কি? প্রথম পদ। আর আমাদের প্রথম পদ কি ছিল? এ সমান 5 ছিল। তাহলে এক্স এর মান কি হবে? 5 হয়ে যাবে, কারণ এক্স সমান এ সমান 5। কারণ প্রথম পদ, আমাদের প্রথম পদ ছিল এ, অঙ্কের প্রথম পদ আমরা যে সূত্র প্রয়োগ করেছিলাম সেখানে প্রথম পদ ছিল এ, আর অঙ্কের ভিতরে যে মান দেওয়া আছে প্রথম পদ এক্স। তাহলে এক্স এর মান কত পেলাম আমরা? 5। এখন ওয়াই এর মান, ওয়াই কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদ। তৃতীয় পদের মান হলো ওয়াই। তৃতীয় পদের সূত্র কি? তৃতীয় পদ হলো ওয়াই, আর এটার একটা সূত্র আছে এ আর পাওয়ার 3 - 1। এর মান 5, আর এর মান 3 আর স্কোয়ার। তাহলে 5, 9, 45। তাহলে আমরা এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এভাবেই গুণোত্তর দ্বারার সমস্যার সমাধান করতে হয়। দেখো, এই যে একটা গাণিতিক সমস্যা, এটা সমাধান করতে বলছে। এখানে 3, 9, 27 আপনার ... 2187 আর সমান দেয়া কত? অর্থাৎ এই ধারার সবগুলি পদের সমষ্টিগত। তা ধারার সমষ্টি নির্ণয় করার জন্য আমার কি জানতে হবে? ধারাটা প্রথমে জানতে হবে ধারাটা গুণোত্তর না সমান্তর। যদি গুণোত্তর ধারা হয় তাহলে গুণোত্তর ধারার যে সমষ্টি সূত্র আমরা ওটা ব্যবহার করব, আর যদি সমান্তর ধারা হয় তাহলে সমান্তর ধারার সমষ্টি সূত্র ব্যবহার করব। প্রথমে আমরা ধারাটা টেস্ট করব, ধারাটা গুণোত্তর না সমান্তর। ধারাটার প্রথম পদ দেওয়া আছে 3 দেওয়া আছে। এখন আমরা দেখব ধারাটা আসলে সমান্তর হয় কিনা। 9 থেকে 3 বিয়োগ করলে 6 থাকবে, আর 27 থেকে 9 বিয়োগ করলে 18 থাকবে। অর্থাৎ পাশাপাশি দুইটা পদের বিয়োগফল সমান হয়নি। সমান না হওয়ার কারণে এটা সমান্তর ধারা হবে না। যদি সমান্তর না হয় তাহলে এটা গুণোত্তর হওয়ার সম্ভাবনা আছে। আমরা গুণোত্তর কিনা আমরা দেখব। আমরা 9কে আমরা 3 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায়, আবার 27কে 9 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায়। তাহলে বোঝা গেল ধারাটা গুণোত্তর। ধারাটা গুণোত্তর, কিন্তু এটা শিওর। আমরা শিওর হয়ে নিলাম ধারাটা কি গুণোত্তর। তা গুণোত্তর ধারা কেমনে বুঝলাম? আমরা দেখলাম যে পাশাপাশি দুইটা পদের বিয়োগফল কত? 3 না, সরি, পাশাপাশি দুইটা পদের ভাগফল কি? 3। ভাগফল 3 হওয়ার কারণে, একই ভাগফল থাকার কারণে ধারাটা গুণোত্তর হয়েছে। গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাতকে আর বলা হয়, আর এর মান আমরা 3 পেয়ে গেলাম। দেখো, প্রথম পদও 3 আর সাধারণ অনুপাতের মানও
3। এবার আমরা এই ধারার ভিতরে সমষ্টি নির্ণয় করার জন্য আমার তিনটা জিনিস লাগে, আরেকটা জিনিস লাগে n এর মান লাগে, কিন্তু আমরা n এর মান জানি না। আর ধারার সমষ্টি বের করার জন্য n এর মান জানা প্রয়োজন। n এর মান যদি দেওয়া না থাকে, শেষ পদকে nতম পদ ধরে আমাদের n এর মান বের করতে হয়। শেষ পদকে nতম পদ ধরে আমার n এর মান বের করতে হয়। এটাকে আমরা nতম পদ ধরব। তা nতম পদ যদি ধরি, nতম পদের সূত্র কি? nতম পদ কত? 2187। আর nতম পদের সূত্র হলো a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা nতম পদের সূত্র। দেখো এর মান কত? এর মান হলো 3। আর এর মান কত? আর এর মান হলো 3। 2187। এই 3 গুণ আকার আছে, ওপাশে গিয়ে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আমরা যদি 2187কে 3 দিয়ে ভাগ দেই, তাহলে কত পাওয়ার সম্ভাবনা আছে আমাদের? 2187 ভাগ 3 আমাদের 729 পাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখো 729কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 729 তুমি তো প্রথমে 3 দিয়ে ভাগ দাও, তাহলে 243 পাবে। আবার 3 দিয়ে ভাগ দিলে 81 পাবে। 3 দিয়ে ভাগ দিলে 27 পাবে। 3 দিয়ে ভাগ দিলে 9 পাবে। 3 দিয়ে ভাগ দিলে 3। 1 2 3 4 5 1 2 3 4 5 6। তাহলে আমরা 3 টু দি পাওয়ার 6 পেলাম। আর 729-এর মান 3 টু দি পাওয়ার 6 পাওয়া গেল। 3 টু দি পাওয়ার 6। এখন দেখো এখানেও 3, এখানেও 3 3 খাওয়ার কারণে পাওয়ার পর কী হয়? শূন্য। বেস আর বেস যদি শূন্য সমান হয়, পাওয়ার পর কী হয়? সমান হয়। n মাইনাস 1 সমান হবে কত? 6। তাহলে কি হলো? n এর মান হলো 6 প্লাস 1, তার মানে হলো 7। n এর মান আমরা 7 পেয়ে গেলাম। দেখো সমষ্টি বের করার জন্য যা যা লাগে, a লাগে, r লাগে, n লাগে, আমরা তিনোটাই পেয়েছি। এবার আমরা সমষ্টি নির্ণয় করব। দেখো সমষ্টি কি হবে? সমষ্টি r এর মান কি? 3 ইজ গ্রেটার দেন 1। তাহলে গুণিত দ্বারা প্রথম সূত্র হবে গুণিত দ্বারা, তাহলে a r টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে r মাইনাস 1। গুণিত দ্বারা দুইটা সমষ্টির সূত্র আমরা শুরুতে আলোচনা করেছিলাম। তাহলে এর মান কত? 3, r এর মান 3, n এর মান হলো 7 মাইনাস 1, আর নিচে 3 মাইনাস 1। তাহলে এখন দেখো কত হয়। এখন উপরে 3 আর 3 টু দি পাওয়ার 7, তার মান কত হবে? 3 টু দি পাওয়ার 7 তুমি গুণ দিয়ে দেখতে পারো। 3 টু দি পাওয়ার 7 কত হতে পারে? তোমাদের যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা দেখবা 3 টু দি পাওয়ার 7 কত হয়। আমি একটু টেকনিক করে দেখব। দেখো এটা হবে 3 টু দি পাওয়ার 7 হবে 2187। 2187 হবে 2187 মাইনাস 1, আর নিচে হলো 2। তাহলে উপরে 3 ইন্টু 2186, নিচে 2। 3 ইন্টু 2186কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, ভাগ 2, তাহলে 1093 হবে। 1093 হবে। তাকে যদি আবার আমরা 3 দিয়ে গুণ দেই, তাহলে 3279। এটাই হবে আমাদের উত্তর। আর তোমরা যদি এভাবেও রেখে দিতে, বিয়োগ করে, শুধু বিয়োগ করে, তাহলে উত্তর হইতো, আমরা তাহলে বুঝলাম এটা। দেখো একটি গুণিত ধারার পঞ্চম পদ দেওয়া আছে, দশম পদ দেওয়া আছে, আর তৃতীয় পদ ওরা বের করতে বলছে। তম পদের সাহায্যে তম পদ নির্ণয়, এই অঙ্কটার
তম পদ দিয়ে তম পদ বের করা, পঞ্চম পদ দেওয়া আছে আর দশম পদ দেওয়া আছে। আমার থার্ড পদ আমার কাছে আমাদেরকে বের করতে বলছে। আমরা এই দুইটা তম পদের সাহায্যে আমরা আরেকটা তম পদ বের করব। পঞ্চম পদ ধারাটা গুণোত্তর। পঞ্চম পদের সূত্র হলো a × r পাওয়ার 5 - 1 সমান 2√3/9। এখান থেকে আমরা ar⁴ 2√3/9 পঞ্চম পদ পেয়ে গেলাম আমরা। দশম পদের সূত্র হলো a × r⁻10 - 1 সমান হলো 8√2/81। এখানে দেখো কি হয়, a × r⁹ সমান 8√2 নিচে 81। দেখো আমরা যদি এখানে এই দ্বিতীয় সমীকরণকে প্রথম সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে কি হবে, এটা ভাগ এটা, উপরে হবে 8√2/81, নিচেরটা আবার না, উপরে হবে 8√2/81 আর এইটা উপরে যাবে 9, নিচে আসবে 2√3। এখানে দেখো কি হয়, এ কাটাকাটি যায়, পাওয়ার 9 থেকে পাওয়ার 4 বিয়োগ করলে r⁵। এ কাটাকাটি যায়, সূচকের নিয়মে r পাওয়ার 9 r পাওয়ার 4, তাহলে সূচকের নিয়মে পাওয়ারে পরে বিয়োগ হয়, 9 থেকে 4 বিয়োগ করলে 5 থাকে। আর এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 হয়, আর এখানে কাটাকাটি করলে 9 হয়। তাহলে কি দাঁড়ায়, উপরে দাঁড়ায় হলো 4√2 নিচে 9√3। দেখো যদি একটু আমাদের খেয়াল করার বিষয়, এখানকে 4কে ভাঙালে 4টি √2 পাওয়া যাবে, আর 4কে ভাঙালে 4টি √2 আর একটা √2 আমার আগে থেকেই আছে, কারণ এই দুইটা √2 মিলে 2 আর দুইটা √2 মিলে 2 গুণ দিলে 4 হয়, আর এই √2 রয়ে যায়। দেখো 9কে ভাঙালে 4টা √3 আর একটা √3 আগে থেকেই আছে। তাহলে কি হয়, দেখো এই দুইটা √3 মিলে 3 আর এই দুইটা √3 মিলে কি 3 গুণ দিলে কত হয়, 9 হয়, আর এখানে √3, তাহলে 9√3। এই দুইটা √2 মিলে হয় 2 আর এই দুইটা √2 মিলে হয় 2 গুণ দিলে 4 হয়, আর √2। সবচেয়ে মনে রাখবা যে 4কে ভাঙালে 4টা √2 পাওয়া যায় আর আছে একটা, 9কে ভাঙালে 4টা √3 পাওয়া যায় আরও আছে একটা। দেখো এখান থেকে আমি যদি r⁵ লিখি, আর এখানে লেখা যায় √2√3 পাওয়ার 5, কেননা প্রত্যেকটা √2 5টা আছে, √3ও 5টা আছে, আমরা পাওয়ার, আর এখানে পাওয়ার পর যদি বাদ হয়ে যায়, অর্থাৎ যদি আমরা এটিকে প্রক্রিয়াকরণ করার মাধ্যমে এই বাদ দিয়ে দেই, অর্থাৎ তাহলে বোঝা গেল আর এর মান কত, √2/√3, আর এর মান পাওয়া গেল। আমার এবার পাইতে হবে কার মান, এর মান আর আর এর মান বের করতে হবে শুরুতেই। আমরা কিন্তু আর এর মান পেয়ে গেলাম। আর এর মান হলো √2/√3। আমার এবার এর মান জানতে হবে। আমি যদি এই সমীকরণে আর এর মান বসিয়ে দিই তাহলে এর মান পাওয়া যাবে। সমীকরণটা a × r⁵ 2√3/9, এর মান, আর এর মান কত, √2√3 পাওয়ার 5। দেখো এখানে √2 তার উপর পাওয়ার 4 মানে 4টা √2 গুণ দিলে 4 হয়, √3 তার উপরে পাওয়ার 4, 4টা √3 গুণ দিলে 9 হয়, উপরে 4 নিচে 9। দেখো এ রেখে দিব, আর এইটা যদি ওই পাশে যায় উল্টে যাবে,
আগেরটা তো ঠিকই থাকবে, আর 9 যাবে উপরে, নিচে আসবে 4, এই 9 উপরে নিচে 4, এই 9 9 কাটা 2 2 কাটা, এই 2 দিয়ে কাটলে √3/2, এই 9 9 কাটা, আর এই 2 দিয়ে যদি 4কে ভাগ করো 2 হয়, উপরে √3 নিচে 2, তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। এর মান আর এর মান যদি কোনো অঙ্কের ভিতরে পাওয়া যায় তাহলেই কাজ অনেকাংশে সহজ হয়ে যায়। এর মান √3/2, এর মান এবং আর এর মান পেয়ে গেলাম। আমাদের এর মান আর এর মান আমাদের জানা আছে। এখন আমরা এই ধারার থার্ড পদ বের করব। গুণিত ধারার থার্ড পদ কি? তৃতীয় পদ হলো ar⁻3 - 1, যততম পদ আর এর পাওয়ার তার চেয়ে 1 কম, তাহলে ar²। দেখো এর মান কত? এর মান √3/2, আর এর মান √2/√3 হোল স্কোয়ার, √3। দেখো √2কে স্কোয়ার করলে কত হয়? 4 হয়। আর √3কে স্কোয়ার করব না, আমি দুইটা √3 লিখব। স্কোয়ার থাকার কারণে দুইটা √3 লিখেছি, কারণ একটা √3 কি যাবে? কাটাকাটি যাবে। এখানে 2 দ্বিগুণে কত হবে? না, এখানে কিন্তু 2 হবে, এখানে সরি, √2 কি স্কোয়ার 2 হয়, 2 কি যায়? কাটা যায়। তাহলে আমার উত্তর ফলাফল আসে 1/√3। তা আমরা থার্ড পদের মান পেলাম 1/√3। এখান থেকে সমষ্টি নির্ণয় করলো আমরা, যদি বলতো যে 10টা পদের সমষ্টি নির্ণয় করো, বা এরকম পঞ্চম পদ দেওয়া আছে, দশম পদ দেওয়া আছে, এখানে তৃতীয় পদ না যদি চাইতো, যদি বলতো যে এখান থেকে তুমি 10টা পদের সমষ্টি বের করো, তাহলে তা আমাদের এর মান ছিল, আর এর মানও ছিল, আর 10টা পদের সমষ্টি নির্ণয় করা আমাদের জন্য কী হয়ে যেত? সহজ হয়ে যেত। দেখো এই সূত্র তিনটা খুবই গুরুত্বপূর্ণ তিনটা সূত্র। এটা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 n পর্যন্ত সবগুলি স্বাভাবিক সংখ্যার, এখানে কোনো মিচিং থাকবে না, সবগুলি স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে সবগুলি স্বাভাবিক সংখ্যার যোগফল n পর্যন্ত যোগফল হবে n × n+1/2। আর সবগুলি স্বাভাবিক সংখ্যা কিন্তু বর্গ, প্রথম স্বাভাবিক সংখ্যা তার বর্গ, দ্বিতীয় স্বাভাবিক সংখ্যা তার বর্গ, তৃতীয় স্বাভাবিক সংখ্যা তার বর্গ, চতুর্থ স্বাভাবিক সংখ্যা তার বর্গ, আফটার ডট 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 n একটা স্বাভাবিক সংখ্যা তার বর্গ, তার সমষ্টির সূত্র হবে n × n+1 × 2n+1/6। দেখো আবার সবগুলি স্বাভাবিক সংখ্যা এবার কিন্তু ঘন, প্রথম স্বাভাবিক সংখ্যা তার ঘন, দ্বিতীয় স্বাভাবিক সংখ্যা তার ঘন, তৃতীয় স্বাভাবিক সংখ্যা তার ঘন, চতুর্থ স্বাভাবিক সংখ্যা তার ঘন, আপনার ডট ডট n স্বাভাবিক সংখ্যা তার ঘনর যোগফল হবে আগের সূত্রই কিন্তু স্কোয়ার। তাহলে এই তিনটা সূত্র আমাদের জন্য জানা দরকার। এই তিনটা সূত্র দিয়ে আমরা কতগুলো গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো এই যে একটা গাণিতিক সমস্যা, এটা আপনার ডট ডট 10 সমান কত? এখানে কিন্তু আমাদের সব 10 পর্যন্ত যোগফল বের করতে বলছে। তাহলে এখানে সমষ্টির সূত্র কি হবে? স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হবে n × n+1 ভাগ 2। এখানে আমরা যদি n এর মান কত? 10, n এর মান লাস্ট পদ যেটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে n এর মান বের করার জন্য তত ঝামেলা না, শেষ পদ যত n এর মান তত। তখন n+1 ভাগ 2, উপরে 10 × 11 ভাগ 2, 5 দ্বিগুণে 10, 5 11 55। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সবগুলি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 55। যদি এখানে স্কোয়ার দেওয়া থাকতো, এখানে যদি স্কোয়ার দেওয়া থাকতো তাহলে সমষ্টির সূত্র কত হবে? তাহলে সমষ্টির সূত্র ভিন্ন হয়ে যাবে। তখন সমষ্টির সূত্র হবে আগে যেটা একটু আগে শিখলাম আমরা, যে n × n+1 2n+1 ভাগ 6। এখানে আমরা মান বসিয়ে দেব। n এর মান কত? n এর মান হলো 10, 10+1, তারপরে 2 × 10+1 ভাগ 6। তাহলে এখানে 10, এখানে 11, আর এখানে 21।
এখানে 21 ভাগ কত 6। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কি 5 দ্বিগুণে 10, 3 দ্বিগুণে 6, 3 7 কত 21। তাহলে উপরে কি হয় 7 11 7 5 11 55 7 দিয়ে গুণ দিতে হবে। 55কে তুমি যদি 7 দিয়ে গুণ দাও তাহলে 55 গুণ 7 তাহলে 385। এটা হলো 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সবগুলি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। যদি এখানে বর্গ না থেকে ঘন থাকতো, কিউব 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 থাকতো, এখানে যদি কিউব থাকতো তাহলে যোগফল কত হইতো? দেখো আমরা কিউবের সূত্র ব্যবহার করব। যোগফলের জন্য আমরা কিউবের সূত্র ব্যবহার করব। সমষ্টির সূত্র যে কিউব দিয়া যে সমষ্টির সূত্র আছে সেটা হলো n × n+1 ভাগ 2 হোল স্কোয়ার। এখানে দেখো n এর মান কত 10 + 1 ভাগ 2 তারপরে স্কোয়ার, তারপরে দেখো কি হয় 10 আর 11 ভাগ 2 হোল স্কোয়ার। তাহলে কত হয় দেখো এখানে 5 5 11 55, 55 যদি বর্গ করি যত হবে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে 55 গুণ 55 তাহলে আমাদের হবে 3025, 3025। তো এইভাবে আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র বের করতে পারবো। দেখো এই যে একটা গাণিতিক সমস্যা, তার সমাধান কি হবে? log 2 log 16 log 512 ধারাটির 12টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা এবার দেখব ধারাটা কি হয় আসলে। তাহলে সমষ্টি নির্ণয় করব আমরা। সমষ্টি কিন্তু log 2 log 16 log 512 আফটার ডট 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 12 পদ পর্যন্ত। লগের এরকম কোনো অঙ্ক আসলে আমরা এভাবে লিখব। এখানে লিখতে হবে log 2, এখানে ভাঙায় লেখা যায় log 2 টু দি পাওয়ার 4 তার মানে 16, আর log 2 টু দি পাওয়ার 9 তার মানে 512। তুমি ক্যালকুলেটর হিসেব করে দেখতে পারো। আফটার ডট ডট 12 পদ পর্যন্ত। এখানে log 2 4 আগে চলে আসে, পাওয়ার থাকলে লগের ভিতরে পাওয়ার আগে চলে আসে, আর এখানে 9 আগে চলে আসে log 2 আফটার ডট ডট 12 পদ পর্যন্ত। দেখো এখান থেকে কিন্তু log 2 কমন নেওয়া যায়। এখানে কমন নিলে এখানে 1 থাকবে, এখানে 4 থাকবে, এখানে 9 থাকবে, আফটার ডট ডট 12 পদ পর্যন্ত। 12 পদ পর্যন্ত তারপরে log 2 হবে। আমরা log 2 কিন্তু সবার ভিতর থেকে কমন নিছি। log 2 আমরা log 2 শেষে নিতে হয় কমনটা। এখানে কিন্তু কি হয়, এখানে 1 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার, আফটার ডট ডট কী হবে তাহলে 12 স্কোয়ার হবে। 12 পদ পর্যন্ত 12 স্কোয়ার, তারপরে log 2। একটু আগে কিন্তু আমরা সূত্র শিখেছিলাম। এটার সূত্রটা কি হবে? সূত্রটা হবে n × n+1 2n+1 ভাগ হলো 6 আর সাথে log 2। এখন কিন্তু আমাদের মান বসিয়ে দিব। দেখো উপরে থেকে আমরা দু একটা লাইন মুছে দেই। মুছে দিলে কি অবস্থা দাঁড়ায় দেখো, এখানে n এর মান 12 × 12 + 1, তারপরে 12 × 2 + 1, আর নিচে ভাগ 6 সাথে log 2। দেখো আমরা কিন্তু মান বসিয়ে দিলাম। একটা লাইন নিচে লিখলে সম্ভবত ভালো হবে। দেখো যদি মান বসিয়ে দেই তাহলে 12 আর 12 + 1, তারপর 2 × 12 + 1 ভাগ হলো 6। দেখো এখানে কি হয় 12
13, আর এখানে 2 আর 12 গুণ দিলে হলো 24, আর 24 আর 1 যোগ করলে 25, তারপর নিচে 6। তা আসলে সাথে কিন্তু লগ 2 আছে, সবার সাথে লগ 2 আছে, সবার সাথে লগ 2 আছে। নিচেও লগ 2 লিখে নেবা তোমরা, আমি মুছে দিয়েছি। এখানে 6 দ্বিগুণে 12 হয়, আর এখানে 13 আর 2 গুণ করলে 26, 26 25 গুণ করলে 650 লগ 2। আমরা একটু গুণ করে দেখি। 26কে 25 দ্বারা গুণ করলে 650 হয়। তাহলে এটাই আমাদের সমষ্টি ছিল। দেখতো এত ধারার 2 + 1টি পদের সমষ্টি কত? প্রথম পদ 1, দ্বিতীয় পদ -1, তৃতীয় পদ +1, চতুর্থ পদ -1। তা আমরা দেখতেছি এই ধারাটা গুণোত্তর, কেননা আমি যদি -1কে 1 দিয়ে ভাগ করি -1 পাবো, 1কে আবার -1 দিয়ে ভাগ করলে -1 পাবো। আমরা দেখতে -1কে ভাগ দিলাম 1 দিয়ে -1 পেলাম, আবার 1কে ভাগ দিলাম -1 দিয়ে -1 পেলাম, আবার -1কে 1 দিয়ে ভাগ করলে -1 পেলাম। পাশাপাশি দুইটা পদের ভাগফল সমান, এটা একটি গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারার প্রথম পদ a1, আর সাধারণ অনুপাত r এর মান -1, আর পদের সংখ্যা এটা হলো বিজোড় সংখ্যা। 2n + 1 হলো বিজোড়, আর 2n হলো জোড়, আর 2n এর জোড়ের সাথে 1 যোগ করলে বিজোড় হয়ে যায়। 2n + 1 কিন্তু বিজোড়, আমরা এটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাস থেকে যাবে, আর মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাস থাকবে না। তুমি হিসেব করে দেখো, 4টা মাইনাসে প্লাস হয়ে যায়, এখানে 3টা মাইনাসে মাইনাস থাকে। মাইনাসের কোনো মাইনাস যুক্ত সংখ্যার উপরে পাওয়ার হিসেব করতে হবে। পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস থাকবে, আর পাওয়ার যদি জোড় হয় মাইনাস থাকবে না। তাহলে দেখো সমষ্টি নির্ণয় করবো আমরা। সমষ্টি আর এর মান কিন্তু -1 এর চেয়ে ছোট, সমষ্টি হবে 2 নম্বর সূত্র, a1 - r হোল টু দি পাওয়ার a, নিচে 1 - r। এখন আমরা মান বসিয়ে দেব, এর মান 1, আর এর মান -1, আর n এর মান 2n + 1, নিচে 1 - 1। দেখো এর 1 + 1, এখানে কিন্তু 1, এখানে 1, দেখো 1, আর এখানে কিন্তু -1 এর উপরে পাওয়ার এটি কিন্তু বিজোড়, এখানে কিন্তু -1 থাকবে। তাহলে -1 আর আগে একটা -1, আর এই 1টা গুণ আকারে থাকার কারণে না লিখলেও চলে। তাহলে কি হয়, -1 -1 + 1 2, 2 আর 2, তার মানে হলো 1। তার মানে এটার উত্তর হলো কত? 1। এটার যোগফল 1 হয়ে গেল। দেখো এই যে একটা গাণিতিক সমস্যা, যেখানে যে একটা ধারা আছে 2, 4, 8, তারপর 16, ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 254, তাহলে n এর মান কত? এখানে আমরা n এর মান নির্ণয় করতে বলছে, আর সমান্তর ধারায় এরকম n এর মান নির্ণয় করতে বলা হয়েছিল, আবার গুণোত্তর ধারায় n এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তা প্রথমে আমার দেখতে হবে যে এখানে ধারাটা আসলে কি। ধারাটার প্রথম পদ 2, দ্বিতীয় পদ হলো 4, 4কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 2 হবে, আর 8কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হবে, আর 16কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হবে। যেহেতু পাশাপাশি দুইটা পদের ভাগফল সমান, তো এটা একটা গুণোত্তর ধারা, আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা আমরা গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারার সমষ্টির সূত্র তো আমরা জানি কিভাবে নির্ণয় করতে হয়। এটা গুণোত্তর ধারার প্রথম পদ হয়েছে কত? 2, আর সাধারণ অনুপাত হয়েছে হলো 4/2। সাধারণ অনুপাতের মান 2 পেলাম। যেহেতু সাধারণ অনুপাতের মান 2 <1 না <1, যখন সাধারণ অনুপাত 1 এর চেয়ে বড় হবে তখন সমষ্টির সূত্র 1 নাম্বারটা সমষ্টির সূত্র হবে। তাহলে সমষ্টির সূত্র কি? প্রথম সূত্রটা হবে,
তখন a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 নিচে r মাইনাস 1। যখন r এর মান অনেক চেয়ে বড় হয় তখন সমষ্টির সূত্র কিন্তু এইটা। আর এই যে সমষ্টি এটার মান দেওয়া আছে 254 দেওয়া আছে, তাহলে এটার মান 254 আমরা লিখব। আমাদের n এর মান বের করতে হবে, 254 লিখে দিলাম। এখন আমরা দেখো এর মান কত, এর মান হলো 2, আর এর মান কত, আর এর মান 2 পাওয়ার n আর নিচে 2 মাইনাস 1 সমান কত 254। এখানে যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি 1 থাকে, নিচে 1 লেখার কোনো দরকার নাই, সমান 254। আমরা যদি এই যে 2 দেখতেছো এই 2 দিয়ে যদি ভাগ দিয়ে দিই ওই পাশে গিয়া, এখানে থাকে 2 টু দি n মাইনাস 1 আর 2 দিয়ে 254 ভাগ দিলে কত হয় 128। দেখো 128 হবে, দেখো আমরা একটু 127 127 হবে। 254কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 127 হবে। তারপরে 2 টু দি পাওয়ার n 1 যদি ওই পাশে নিয়ে নাও তাহলে যোগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার n হবে 128। দেখো উপরে থেকে দুই একটা লাইন আমরা মুছে দেওয়া যায় কিনা। তাহলে কি দাঁড়ায় দেখো, এখানে কিন্তু 128কে আমরা উৎপাদক বিশ্লেষণ করে আমরা দেখব এখানে কয়টা উৎপাদক হয়। 2 এর গুণিতক আকারে 2 দিলে 64 আর 2 দিলে 32, 2 দিয়ে ভাগ দিলে 16, 2 দিয়ে ভাগ দিলে 8, 2 দিয়ে ভাগ দিলে 4, 2 দিয়ে ভাগ দিলে 2, 1 2 3 4 5 6 7টা 2 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি বা দিয়া 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 7। আর যেহেতু এই 2 মিলে গেছে উপরের পাওয়ার সমান হবে, তাহলে n এর মান 7। তা আমার এই গাণিতিক সমস্যায় n এর মান বের করতে বলা হয়েছিল। তো এই ছিল আমাদের গুণত্ব ধারা আলোচনা। পরবর্তীতে তোমাদের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আমার কথা হবে। আর এই প্রত্যাশায় তোমরা ভালো থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করতে তোমরা ভুল করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।